এক নাগারে কাজ করছি, তবে কাজেরগুলি মানে আজকাল অনেকে নাটক করে বা সিনেমা করে, যেটা তারা বলে যে আপনারা কোনো পোস্ট দিতে পারবেন, কারণ এটা অনেকটা ভিউয়ের ব্যাপার আছে। আর এই যে আমার যে গেট আপ দেখতেছেন, যে আমার গেট আপ হলো সাদা চুল, এবং এই চুল আপনারা কখনো দেখেননি। এটা আমি একটা ব্রিটিশ মেজর জেনারেলের চরিত্র অভিনয় করছি, একটা বিদেশি ছবি, একেবারে সেই 1757 সাল থেকে 2024 সাল পর্যন্ত ঘটনা নিয়ে এটা করা আছে। সেই সিনেমাটাও করছি, বিদেশি ইংরেজি ভাষায় হচ্ছে, আর বিভিন্ন নাটক করছি। আর সিনেমা তো এমনি বাংলাদেশে এখন কম হচ্ছে, তাই সিনেমার কাজটা কম। আর আমি 1 জুলাই গত বছর থেকে সিনেমার কাজ আমাদের ছেড়ে দিয়েছি, শুধুমাত্র যেগুলি বাকি আছে সেগুলি। আপনার কাজ সিনেমা আসলে এটা কি কারণে আপনি কি মনে করেন যে এখন বর্তমানে সিনেমার কাজ কম কেন? মানে আমাদের হলো সিনেমা, আপনি একটা প্রোডাক্ট করলেন, সেটা কেউ কিনলো না বা দেখলো না, তাহলে ওই প্রোডাক্ট করে লাভ নেই। হ্যাঁ, আমি তো আর রিজিকের জন্য সিনেমা করি না, আমি করি এটা শখের জন্য। যদিও এর মধ্যে আমার 350 সিনেমা হয়েছে, 2000-এর বেশি নাটক হয়েছে, আমি পারিশ্রমিক নেই। তবে আমি নেই এই কারণে যেন মানুষ দেখে, আমি করলাম দেখলো না, সিনেমা হল নেই, এর জন্য আমি সিনেমার কাজটা করি। আচ্ছা, এখন বর্তমানে যে সিনেমার অবস্থা, সিনেমাটাকে কোন জায়গায় দেখতে চান? আমি সিনেমাটাকে এখন কিন্তু নতুন প্রযুক্তি এসেছে, এখন কিন্তু প্ল্যাটফর্ম বেড়েছে। আগে একমাত্র সিনেমা হল ছিল, এখন কিন্তু ওটিটি প্ল্যাটফর্ম এসেছে, এবং বাংলাদেশের ওটিটি প্ল্যাটফর্মে যেগুলি হচ্ছে সেগুলি কিন্তু ভালো হচ্ছে, এবং বিদেশি বিভিন্ন সিনেমার সাথে কিন্তু তা প্রতিযোগিতা করছে। এখন কিন্তু একটা সুন্দর আমরা ভবিষ্যৎ দেখছি, এটাকে কিন্তু আমাদের কাজে লাগাতে হবে। তার পাশাপাশি কিন্তু মেন স্ট্রিমের যে ছবিগুলি আছে সেগুলো কিন্তু ভালো করছে। আপনারা প্রিয়তমা বলেন, দরদ বলেন, আপনারা যা এগুলি ছবিগুলি যেগুলি, এগুলি কিন্তু ভালো করেছে। তাই যারা নবীন আছে তাদেরকে এগিয়ে আসতে হবে, কারণ এখন হলো মানে এই নবীনদের সময়, জেড জেনারেশন। তাই এই জেড জেনারেশন যে ধরনের ছবি চায়, যে ধরনের কন্টেন্ট চায়, সেই ধরনের কন্টেন্ট আমাদের তৈরি করতে হবে, এবং সেই তৈরি করলে কিন্তু এখন প্ল্যাটফর্ম বেড়েছে। আগে একটা নাটক তৈরি করতে লাগতো 2.5 লক্ষ টাকা। আপনারা জানেন, পরশুদিন আমি একটা নাটক করেছি, সেখানে বাজেট হতো 25 লক্ষ টাকা। আমি শুধু যে কাছে আসার গল্প ক্লোজ আপ, সেটাই 12 লক্ষ টাকা আমি বাজেট দেখেছি। এখন ব্যস্ততা আছে কালচারাল লাইন এবং কিছু সামাজিক কর্মকাণ্ড নিয়ে ব্যস্ত, এবং অভিনয় নিয়ে। আপনি তো দীর্ঘদিন যাবৎ সরকারের আমলা ছিলেন, পাশাপাশি মিডিয়া অঙ্গনেও কাজ করেছেন, অনেক সমালোচনা ছিল। এখন কোনো সিনেমাতে দেখা যাচ্ছে না, তো আসলে কি আপনার কি ভাটা পড়েছে? নাম কি ভাই? আপনি নিজে থেকে কাজ করছেন? আমি কাজ করছি গতকালকে মানিকগঞ্জে পরিচিতি। এখন যেগুলি ভালো নাটক হচ্ছে, প্রত্যেকটার বাজেট 25 লক্ষ টাকার উপরে। তাহলে যদি একটা নাটকে 25 লক্ষ আসছে, একটা সিনেমায় কিন্তু অনেক নিতে পারবে। তাই তাদেরকে এগিয়ে আসতে হবে। এখন কিন্তু এফডিসি কেন্দ্রিক নয়, এফডিসি একসময় কলকাতাও যে যন্ত্রগুলি ছিল না, রক অ্যান্ড রোল সহ সব কিছু, 4C ক্যামেরা তখন বাংলাদেশে ছিল, টেলিকম ক্যামেরা তখন বাংলাদেশে ছিল। যে ক্যামেরা এখন দেখেন যে ক্রিকেট মাঠে মানুষ বুকে নিয়ে যায়, সেটা কিন্তু বাংলাদেশে 1997 সাল ছিল। এখন আবার এগুলি ব্যবহার করতে হবে, এবং অনেক বেসরকারি ফার্মেও নিয়ে এসেছে। তাই আমি ভবিষ্যৎ ভালো দেখছি, তবে এটা সদ্ব্যবহার করতে হয়। সময় গেলে সাধন হবে না, সাইজের কথা মতো। স্যার, এখন বর্তমান সময়ে দেখতেছি যে কাজের থেকে আলোচনা থেকে সমালোচনা বেশি হচ্ছে, এবং এটা কি একটা টেকনিক হয়ে গেছে কিনা, যে নতুন কাজ করলাম, একটা মিউজিক ভিডিও করলাম, আমি একটা বাজে কথা বললাম, এটা ভাইরাল হলো, আলোচনা হলো, সমালোচনা হলো, এটা কি আসলে এই তার যে কাজটা করলো, এই কাজটাকে ভাইরাল করার জন্য? এটাই আপনারা জানেন, প্রচারের প্রসার। আমরা যখন 1990 সাল থেকে অভিনয় করি, তখন কিন্তু বিটিভি নামক একটা যন্ত্র ছিল, সেটা 80,000 টাকা মিনিটে দিত ওই সময়, 90 সালে। কারণ এটা প্রচার হতো যে এই সিনেমা আসতেছে, এই নাটক হচ্ছে। এখন কিন্তু আমরা চ্যানেল দেখি না, আমরা শুধু টক শো দেখি আর খবর দেখি। তাই এই যে ভাইরাল করছে, ইচ্ছা করে ভাইরাল হচ্ছে, যে এই যে আপনাদের ইউটিউবের মাধ্যমে, বিভিন্ন প্ল্যাটফর্মের মাধ্যমে কিন্তু এটা মানুষ জানছে দেখেই কিন্তু মানুষ দেখছে, এবং এর জন্য আপনাদেরও কিন্তু ইনকামের সোর্স হয়েছে, সবার ইনকাম। আমি যখন অভিনেতা, আমার সোর্স হয়েছে। আপনার একটা ভাইরাল হলে আমার নাটকটা দেখছে, আমার ভাইরাল হলে আমার সিনেমাটা দেখছে, আমাদের এই অর্থ উপার্জন হচ্ছে।
হচ্ছে, আমাদের যে প্রযোজক তিনি লাভবান হচ্ছে, তিনি আরও নাটক বা সিনেমা করছেন এবং আপনারাই কিন্তু প্রচার করে দিচ্ছেন, এই প্রচারই কিন্তু প্রসার হচ্ছে। তাই ইচ্ছে করে আমরা অনেকে ভাইরাল হই। আমি নিজেরটাই বলি, আমি ওই ২৫০০ নাটক করে ৩৫১টা সিনেমা করে যে ভাইরাল হতে পারিনি, যে কোনো একজন আমি নাকি তাতে কি দিতে চেয়েছি এই কথা বলে, ভাই ওটা বলেন না, ওইটা বলে কিন্তু আমাকে এত ভাইরাল করেছে যে টক শোতে আমি সময় দিতে পারি না, আমি একটা আন্তর্জাতিক ব্যক্তিত্ব হয়ে গেছি। তাই ভাইরাল কিন্তু ভালো, ভাইরাল খারাপ না। আর ভাইরাল কখন হয়? নেগেটিভ নিউজ দিয়ে ভাইরাল হয়, নেগেটিভ নিউজটা ভাইরাল হয় এবং অনেকে ভাইরাল নিজে ভাইরাল হওয়ার জন্য আরেকজনের ক্ষতি করে, কিন্তু এক সময় কিন্তু সত্য প্রকাশ হয়। নিপুণ বলেছিল আমি তাকে চুমু দিতে চেয়েছি, এটা 2022 সালে 29 জানুয়ারি, ঠিক 2024 সালের 16 এপ্রিল সে বলল না পীরজাদা ভাই আমাকে চুমু দিতে চায়নি, আমি এটা শুনিনি, আমাকে একটা তৃতীয় পক্ষ বলেছে। কিন্তু আমার যা ক্ষতি হওয়ার সেটা কিন্তু হয়ে গিয়েছে, ভাইরাল হয়েছিল। আপনার সরকারি চাকরি করা অবস্থায় বলেছিলেন আপনার সংসদ সদস্য নির্বাচন করবেন, প্যানেল থেকে নির্বাচন করেছিলেন, সেই নিপুণকে এখন চলচ্চিত্র শিল্পী সমিতি আজীবনের লেগে বহিষ্কার করেছে, এই বিষয়ে আপনি কি বলবেন? এটার বিষয় হলো যে চলচ্চিত্র শিল্পী সমিতির যে গঠনতন্ত্র আছে সেখানে কিন্তু এই মানে আজীবন বা সাময়িক বহিষ্কার করার একটা নিয়ম আছে। আর আপনারা জানেন যে তাকে কিন্তু অভিনয়ের জন্য তাকে করা হয়নি, সে যে অপরাধটা করেছে, আমি যেহেতু একজন বিচারক ছিলাম, আমি 11 বছর বিচারক ছিলাম, আমি 3.5 বছর ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ছিলাম, সেখানে তিনি অন্যের প্যাড ব্যবহার করেছেন। যে এই যে আমি একসময় সচিব ছিলাম, তখন আমি সচিব হিসেবে সিগনেচার দিতে পারতাম, কিন্তু এখন কিন্তু আমি যেহেতু অবসরে গিয়েছি, এখন আমি সচিব হিসেবে আমার ওই প্যাড ব্যবহার করতে পারবো না, কিন্তু তিনি এই প্যাড ব্যবহার করেছেন। এই অপরাধটা হলো এটা একটা দণ্ডবিধির অপরাধ, আমাদের যে ফৌজদারি ব্যবস্থাপনা আছে তাতে অপরাধ। আর যদি কেউ ফৌজদারি অপরাধে অভিযুক্ত হয়, তার বিরুদ্ধে অভিযোগ থাকে এবং তার প্রমাণ কিন্তু কাগজ দেখিয়েছে, আলো আসবি নামক একটি প্ল্যাটফর্ম ছিল, সেখানে কিন্তু ওটা প্রকাশিত হয়েছে। তাই তাকে যে বহিষ্কার করা হয়েছে এটা মনে হয় বিধিসম্মত হয়েছে। আবার যদি বহিষ্কার থেকে পরিত্রাণ পাওয়ারও কিন্তু সুযোগ আছে, সেখানে সেই গঠনতন্ত্রে আছে। যেহেতু আমি 5 বছর নির্বাচন কমিশনার ছিলাম এবং 1 বছর প্রধান নির্বাচন কমিশনার ছিলাম চলচ্চিত্র শিল্পী সমিতি, সেখানে আবার সে আবেদন করতে পারে এবং যদি কমিটি মনে করে তাহলে তাকে আবার তার সদস্য পদ ফিরিয়ে দিতে পারে। আপনি যখন নির্বাচন প্রধান ছিলেন তখন নিপুণকে পাশ করানোর জন্য সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আপনার কাছে ফোন দিয়েছিল, এই বিষয়টি একটু ক্লিয়ার করবেন। আমাকে আপনারা জানেন, যেহেতু আমি আমলা ছিলাম, সচিব ছিলাম, ম্যাজিস্ট্রেট ছিলাম, জেলা প্রশাসক ছিলাম, ইউনো ছিলাম, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ছিলাম, তাই আমাকে সহজে কেউ নড়াতে পারবে না। যেমন আমি আবার বলি, একবার এফডিসি বলল যেহেতু ওমিক্রনের প্রাদুর্ভাব ছিল ওই সময়, যে এখানে নির্বাচন করতে পারবেন না, এটা কেপিআই, এখানে 100 জনের বেশি না। আমি কই এখানে আমাকে আপনি ভাড়া দিয়েছেন একটি কক্ষ, 2টি কক্ষ শিল্পী সমিতি, আপনি আমাকে বাধ্য আমাকে এখানে ইলেকশন করতে দিতে, এবং তার কাছ থেকে কিন্তু এই আইন জানি বলেই কিন্তু তার কাছে আদায় করে নিয়েছিলাম। এইরকম বিভিন্ন বিষয় হলো যে আমাদের এইগুলি আদায় করে নিতে হবে, আমাদের আদায় না করলে কিন্তু হবে না, আমাদের আদায় করে নিলে এই বিষয়গুলি কিন্তু আমরা সুরাহা করতে পারবো। এবং এই কাজগুলি আমি আমলা ছিলাম বলেই এটা করতে পেরেছি। আবারও বলবো যে নিপুণ আমার বিরুদ্ধে একটা অভিযোগ দিয়েছিল এবং আমাকে দমানোর জন্য, তখন আমি সরাসরি তখন বলতে পারিনি, একদিনের জন্য আমি আয়না ঘরে গিয়েছিলাম সরকারের সর্বোচ্চ পর্যায়ের একজন কর্মকর্তা হিসেবে, তবে আমাকে তারা সম্মান দিয়েছে, আমাকে তারা আমার খাবার দাবার দিয়েছে, পরে আমাকে সন্ধ্যার সময় বলছে স্যার আপনি চলে যেতে পারেন। এটা হলো পেয়েছি আমার সরকারের একটা ক্যাডার সার্ভিসের সর্বোচ্চ পর্যায়ে গিয়েছি, আমার উপরে আর কোনো কর্মকর্তা নেই, আমি এই পর্যায়ে গিয়েছি, আপনাদের দোয়ায় গিয়েছিলাম। তখন আমাকে টেলিফোন করেছে স্বরাষ্ট্রমন্ত্রী, এবং স্বরাষ্ট্রমন্ত্রী আপনারা জানেন যখন এখানে ইলেকশনের আগের দিনও আমাকে টেলিফোন ধরিনি, আমাদের এখানে কিন্তু সকল মন্ত্রীদের নাম্বার থাকে, কারণ আমরা সর্বোচ্চ পর্যায়ে আছি, আমি তারটা ধরিনি। এবং শেখ সেলিম আমাকে 17 বার রিং করেছিল তাকে পাশ করিয়ে দেওয়ার জন্য, কিন্তু আমি কিন্তু পাশ করিনি। তারপর আমার বিরুদ্ধে অভিযোগ করলো যে তার ভোট ব্যালটগুলি বাতিল করা হয়েছে, জায়েদ খানের ব্যালটগুলি বৈধ করা
করা হয়েছে এবং তারা আপিল বোর্ডের কাছে তারা আপিল করলো, পুনর্গণনা হলো এবং পুনর্গণনা হলে আমি যে রেজাল্ট দিয়েছি সে রেজাল্ট, তারপর আমার চাপ দেওয়া হলো যে আপনি তাকে পাশ করিয়ে দেন, কিন্তু আমি তা পাশ করিয়ে দেইনি। কেননা আমি তো এমপি ইলেকশন করছি, আমি যখন উপজেলা নির্বাহী অফিসার ডিসি ছিলাম তখন আমি কিন্তু এই রিটার্নিং অফিসার ছিলাম এমপি ইলেকশনে, জাতীয় পার্টির সময় আমলে, বিএনপির আমলে এবং এই আওয়ামী লীগের আমলও আমি যখন ইউনো ছিলাম তখন ছিল, তাই আমাকে ওই ঠুস করে ফেলে দিতে পারবে। ভাইয়া একটা প্রশ্ন ছিল, সেটা হলো যে আপনি যখন আপনাকে নিয়ে যখন একটা অভিযোগ করা হয়েছিল, নিপুণ যখন বলেছিল যে এই চুমু কাণ্ডের যে ব্যাপারটা এসেছিল, এবং সেই ব্যাপারটার পরে কিন্তু কোনো শিল্পীরা, কারণ আপনি একজন প্রতিষ্ঠিত শিল্পী, আপনার পাশে কিন্তু কোনো শিল্পী দাঁড়ায় নাই প্রমাণ হওয়ার পরেও, আপনি যখন প্রমাণ করলেন যে না আপনি এই বিষয়টা ছিলেন না, তখন কিন্তু কোনো শিল্পী আপনার হ্যাঁ, পাশে এই দাঁড়ায়। বিষয়টা আমার খুব খারাপ লেগেছে। আপনারা জানেন যে আপনাদের এখানে এক সময় একটা আঘাত এসেছিল কয়েকদিন আগে ইলেকশনের পর সব সাংবাদিকরা কিন্তু এক হয়েছিল, সব সাংবাদিকরা এক হয়েছিলাম, পরে কিন্তু বাধ্য হয়েছিল তারা নথি স্বীকার করতে। কিন্তু আমি অত্যন্ত দুঃখের সঙ্গে বলছি, আমি শিল্পীদের কাছ থেকে তেমন সহযোগিতা পাইনি, সহযোগিতা চাইনি। তারা সত্যি কথা বলবে যে বৈধ ইলেকশন হয়েছে কিনা, অবৈধ ইলেকশন হয়েছে কিনা, যাদের জন্য হয়েছে সেই জায়েদ খান বা অন্য কেউ, তারাও আমাকে কোনো সমর্থন দেয়নি। এবং আমার আল্লাহ রাব্বুল আলামিন এটা ব্যবস্থা করেছে, সত্যের জয় সবসময় হয়, সেই নিপুণের মুখ দিয়েই বের হয়েছে যে অভিযোগটা মিথ্যা ছিল না। তবে আমি আবার বলবো, আমাদের দেশের প্রীতি থাকবে যেমন আমাদের নিজস্ব প্রীতি থাকবে। আপনারা যারা সাংবাদিক আছেন তারা একজনের প্রতি আরেকজন সমর্থন আছে দেখি কিন্তু নথি শেয়ার করেছিল একটা নির্বাচিত কমিটি, কিন্তু আমি পাশে পাইনি। আমি কেন, কেউ পাইনি। শাকিব খান 5 বার বয়কট হয়েছে, এখানে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে তাকে, শাকিব খান পাইনি কারো সমর্থন। এমনকি অনেক বিখ্যাত রাজ্জাক সাহেবকেও অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। এমন কোনো শিল্পী নাই বিখ্যাত যাদেরকে অবাঞ্ছিত করা হয়েছে, কিন্তু তাদের পক্ষে দাঁড়ানোর মতো একজন লোক ছিল না। এর জন্যই কিন্তু আমাদের শিল্পীদের অবস্থা কিন্তু দিন দিন খারাপ হচ্ছে। আমরা পাশে পাচ্ছি না। পাশে কেন পাচ্ছি না? ন্যায়ের পক্ষে বলুন, আপনি তো আমার পক্ষে বলতে পারছেন। তবে আপনার কথাটা ভালো, এটা আমার বলার ইচ্ছে ছিল। আমি যখন নিপুণের প্যানেলে দাঁড়ালাম সত্য কথাটা মুখ দিয়ে বের করার জন্য, অনেকে বলেছে আপনি ওই প্যানেলে কেন গেলেন, আমাকে ওই প্যানেলও ডাকছিল, আমি যাই নাই। আমি ইলেকশন করব না, জীবনে ইলেকশন করব না, শুধু সত্য প্রকাশের জন্য। আমি তখন বলেছিলাম, আমাকে আক্রমণ করা হয়েছিল ইফতারিতে, যে তখন আপনারা কোথায়